দুর্লভের মর্যাদা দান দুর্বলের কর্ম নয়। নমস্কার, শ্রুতিতে রাম ঠাকুর থেকে আজকের নিবেদন। ঠাকুরমশাই ঢাকায় এসেছেন, থাকবেন সামান্য কয়েকদিন। সকালবেলা তিনি জনৈক আশ্রিতের আবাসে বসেছিলেন। তার সামনে বসেছিলেন জনা কয়েক ভদ্রলোক। বেলা একটু বাড়ার সঙ্গে সঙ্গে নিবিড় কালো মেঘে আকাশ ভরে গেল। যতদূর দেখা যায় আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত শুধুই জল ভরা মেঘ। ঘন ঘটায় দিনের আলো প্রায় নিভে আসছে। ক্ষণ পরেই আরম্ভ হলো ঝঞ্ঝা, বিদ্যুৎ সহ প্রচণ্ড বাড়িপাত। ঠাকুরমশাইয়ের সামনে যারা বসেছিলেন তাদের মধ্যে একজন একটু ইতস্তত করে পকেট থেকে বের করে আনলেন এক প্যাকেট তাস। যে শতরঞ্চিখানায় বসে তারা ঠাকুরমশাইয়ের সঙ্গে কথাবার্তা বলছিলেন সেটাই পরিবর্তিত হলো তারই সামনে তাসের আসরে। তাস খেলার আঙ্গিক হিসাবে চেঁচামেচি, ভুলের জন্য গালিগালাজ, হুল্লোড়, বাহিরে পাতের শব্দকেও মাঝে মাঝে ছাপিয়ে উঠতে লাগলো। ঠাকুরমশাই কিন্তু নির্বিকার। তিনি ওই ঘরেই যেখানে বসেছিলেন সেখানেই স্থির হয়ে বসে রইলেন। ওই ঘরের আর একদিকে বসেছিলেন ওদের চেয়ে অপেক্ষাকৃত অল্প বয়সের এক তরুণ যুবক। তার কিন্তু ঠাকুরমশাইয়ের সামনে তাস খেলা ও আনুষঙ্গিক হট্টগোল নিতান্ত অশোভন ও বিরক্তিকর লাগছিল। ইহা সম্পূর্ণরূপে অসঙ্গত, এমনকি শিষ্টাচার বহির্ভূত মনে হচ্ছিল। তুরুপের সঙ্গে সঙ্গে একজন চিৎকার করে বলে উঠলেন, বৃষ্টির মাঝে তেলে ভাজা আর মুড়ি না হলে এমন জমাটি খেলাটা নষ্ট হয়ে যাবে। নষ্ট তো হবে, কিন্তু মুড়ি ও তেলে ভাজা এই বৃষ্টিতে আনবে কে? রাস্তায় এক হাঁটু জল, দুপাশের বাড়ির অধিকাংশ দরজা জানলা বন্ধ। মেঘবর্ষণে মন্দীভূত হয়নি, বরং ক্রমশ বাড়ছে মেঘবর্ষণ। তরুণ যুবকটি ভাবলেন, এবার তাকেই নিশ্চয়ই এই মুড়ি তেলে ভাজা আনতে বলা হবে, যেহেতু তিনি সকলের বয়কনিষ্ঠ। সেই আশঙ্কায় চোখ মুদ্রিত করে তিনি ধ্যানমগ্ন হয়ে রইলেন। ঠাকুরমশাইয়ের সামনে কি তার ধ্যান ভঙ্গ করে তাকে বৃষ্টির মধ্যে ঠেলে পাঠাবে? কিছুক্ষণ পর আরেকজনের কণ্ঠ থেকে এলো আবার সেই চিৎকার, মুড়ি তেলে ভাজা চাই। খেলার মজাটা অনেক বৃদ্ধি পাবে মুড়ি ও তেলে ভাজা সহযোগে। তাস খেলোয়াড়দের দৃষ্টি নিবদ্ধ শুধু তাসেরই ওপরে। নবীন যুবকটির দুনয়ন মুদ্রিত, কারণ তিনি ধ্যানমগ্ন। কাজে কারো নজর পড়ল না যে ঠাকুরমশাই নিঃশব্দে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পরেই ক্ষীণ দেহে বৃদ্ধ ঠাকুরমশাই সর্বাঙ্গ সিক্ত হয়ে ফিরলেন। খেলোয়াড়দের সামনে তিনি রাখলেন এক ঠোঙা মুড়ি ও এক চুপড়ি তেলে ভাজা। ছাতায় শুধু তার মাথাটা ভেজেনি, আর ভেজেনি মুড়ি ও তেলে ভাজা। অতি আনন্দের সঙ্গে খেলোয়াড়রা মুড়ি ও তেলে ভাজার সেবা শুরু করে দিলেন। পূর্ণ সিক্ত ঠাকুরমশাই। দেখলে মনে হয় এই যেন চির অস্নাত ঠাকুরমশাই স্নান করে এলেন, মাথা ও দেহ গামছায় মুছলেন, কিন্তু তার প্রতি কারোর দৃষ্টি নেই। থাকবেই বা কী করে? তাস খেলায় ও তেলে ভাজা খেতেই মগ্ন 7 জন, অন্যজন তো মগ্ন ধ্যানে। সুতরাং তাহাকে সিক্ত বসনেই থাকতে হবে, যা শুকোবে তার নিজের গায়ে। এহেন ঘন বর্ষার দিনে কখন যে বসনটি শুকোবে তা তো অনুমানের অতীত। মধ্যাহ্ন গত প্রায়। বৃষ্টির সঙ্গে সমতালে চলছে তাদের তাস খেলা। শুধু বিরতি ঘটল অন্দর থেকে যখন মধ্যাহ্ন ভোজের ডাক পড়ল। তখন তাস ফেলে সকলেই ভেতরে ছুটলেন। আর টুটল কপট ধ্যান তরুণটির। মধ্যাহ্ন ভোজন সেরে পান চিবোতে চিবোতে তারা যখন আবার তাস খেলায় বসবেন, তখন তাদের একজন ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলেন, তিনি যে তেলে ভাজা মুড়ি এনেছেন তার পয়সা কে দিল? ঠাকুরমশাই উত্তরে জানালেন, সে পয়সা কেউ দেয়নি। তিনি দোকানিকে এই গৃহস্বামীর নাম বলেছিলেন যে ঠাকুরমশাই তার গৃহে আছেন। দোকানির যদি বিশ্বাস হয় তাহাকে তাহলে তেলে ভাজা মুড়ি দেবে, দামটা পরে দেওয়া হবে। সব শুনে ভদ্রলোক পকেট থেকে একটি টাকা বের করে ঠাকুরমশাইয়ের হাতে দিলেন। তাস বন্টন হয়ে গেছে, আয়োজন সম্পূর্ণ, পুনরায় খেলা শুরু হলো। ঠাকুরমশাইও তখন রাস্তার দিকে চরণ দুখানি বাড়ালেন এবং কিছুক্ষণ পর ফিরে এসে ফিরতি পয়সা ওই ভদ্রলোকের হাতে দিলেন। পয়সা কটি গুনে ভদ্রলোক কোটের পকেটে পুরলেন, কিন্তু ফিরে একবারও দেখলেন না যে ঠাকুরমশাই পুনরায় সিক্ত হয়েছেন। গামছায় গাটি মুছে নিলেও
অঙ্গের বসন এতক্ষণে সামান্য যেটুকু শুকিয়েছিল তা এখন আবার জলে ভিজল। এদের না আছে তা অঙ্গের উপর লক্ষ্য, না আছে অবসর ঠাকুরমশাইকে একখণ্ড কাপড় এনে দেওয়ার। ঠাকুরমশাই সম্পূর্ণ নির্বিকার। সুদীর্ঘ অর্ধ শতাব্দী ধরে ঠাকুরমশাই দেশ দেশান্তরে গিয়েছেন আর ঘুরেছেন অনেকের দ্বারে দ্বারে। এই সময় বিভিন্ন কালে বহু স্থানে বারে বারে ঘটেছে এমন দুর্লভ ভক্তযোগ। ঘটবে নাই বা কেন? হাড়ের ঘরখানি চামড়ার ছাউনি দিয়ে ঢাকা এই যে দেহ, তার মধ্যে অহমই প্রবল। তাই সেবক হওয়ার পেছনে অন্তত শতেকের সেবা পাওয়ার অভিলাষ। ভূমার চেয়ে সুখের ভূমির আকর্ষণ দুর্বার। ভক্তি যদি কিছু থাকে তা দিয়ে মুক্তি সাধনার চেয়ে আমরা করি শক্তি বৃদ্ধিরই প্রয়াস। পূজা অর্চনা যা কিছু করি না কেন তার পেছনে প্রচ্ছন্ন থাকে নিজের পূজনীয় হওয়ার উদগ্র বাসনা। অন্তত পরিচিত মহলে আমার এই পরিচয় সকলে জানুক যে নিতান্ত বাধ্য হয়েই আমি সংসারে আছি, কিন্তু দৃষ্টি নিবদ্ধ আমার সবসময় ঊর্ধ্বে নীলাকাশের অভ্যন্তরে। দুর্লভের মর্যাদা দান দুর্বলের কর্ম নয়, সেটা নির্ভর করে একমাত্র বলীয়ানের উপর। এই প্রসঙ্গে আরেকটি কথা মনে পড়ছে। চিঠিপত্র লেখার অভ্যেস সুধীর সরকেলের তেমন কোনো দিন ছিল না। বিশেষ একটা জরুরি অবস্থার পরেই তিনি উপদেশ প্রার্থনা করে পত্র লেখেন ঠাকুরমশাইকে। এই ঘটনার কয়েক মাস পরে সুধীরবাবু কলকাতায় এসেছিলেন। ঠাকুরমশাই উত্তর দিয়েছিলেন চিঠি পেয়ে। ঠাকুরমশাই কলকাতায় আছেন জেনে তিনি সেই ঠিকানায় গিয়ে তার সঙ্গে দেখা করলেন। কথাবার্তা শেষে ঠাকুরমশাই সুধীরবাবুকে জিজ্ঞাসা করলেন, তার পত্রে এত কাটাকাটি থাকে কেন? কদাচিৎ পত্র লেখেন তিনি, তাই একটু ভেবে নিয়ে বললেন যে বেশি কাটাকাটি তো হয়নি, শুধু পত্র শেষে সামান্য কাটাকাটি করেছেন। তাহলে সেটা কী জন্য? ঠাকুরমশাইয়ের এই প্রশ্নের উত্তরে সুধীরবাবু বলেছিলেন যে ঠাকুরমশাইকে লেখা অনেকের পত্র তিনি পড়েছেন। সকলেই পত্র শেষে ইতি লেখার পর সেবক শব্দটি সহযোগে নিজের নাম সই করে দিতেন। সেজন্য তিনিও সেবক শব্দটি ব্যবহার করেছিলেন। স্মিত হাসিতে মধুর দৃষ্টি সুধীরবাবুর মুখের উপর নিবদ্ধ করে ঠাকুরমশাই জিজ্ঞাসা করলেন, তবে কাটলা কেন? উত্তরে সুধীরবাবু ঠাকুরমশাইকে জানিয়েছিলেন যে সেবক শব্দটি না কেটে উপায় কী? ঠাকুরমশাইয়ের সেবা কোনোদিনই কি তিনি করেছেন? না করার তার প্রবৃত্তি আছে, বরং পাপ মুখে শব্দটি উচ্চারণ করতে বাধা আসে। সেবাটা কি আমরা উল্টো দিক থেকে পাচ্ছি না? তবে কি করে যা মিথ্যে কথা, সেবক কথাটা পত্রের শেষে তিনি রাখেন, তাই সেবক অভ্যাস বশে তিনি কেটে দিয়েছিলেন। জয় রাম, জয় রাম, গুরু কৃপায় হি কেবলম। এই হচ্ছে আমাদের ভেতরের মনোবৃত্তি। আমরা সত্যি কতটা তাকে সেবা করতে পারি। জয় রাম, জয় রাম।